নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি আপনাদের সঞ্চালিকা। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আমাদের এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে এটি আপনাদের মন ছুঁয়ে যাবে। এটি একটি প্রাপ্তবয়স্কদের উপযোগী গল্প, যেখানে সমাজের প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে দুটি মানুষের মধ্যে এক গভীর এবং নিষিদ্ধ ভালোবাসার জন্ম হয়। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ। আমার ভাই অনেকের বন্ধু রঞ্জন তাদের বাড়িতে প্রায়ই আসত। রঞ্জন আমাদের পাড়াতেই থাকত, কিন্তু বয়সে আমার থেকে বেশ খানিকটা বড়। তার বাবা, অর্থাৎ আমাদের গল্পের মূল আকর্ষণ, যিনি প্রায়ই রঞ্জনের সাথে আসতেন, তার নাম সুব্রতদা। সুব্রতদা তখন প্রায় ৫০-এর কোঠায়, কিন্তু তার চালচলন, কথা বলার ভঙ্গি, সর্বোপরি তার ব্যক্তিত্ব ছিল এক কথায় অসাধারণ। প্রথম দেখায় যাকে বলে ক্যারিসম্যাটিক, ঠিক তাই। আমার বয়স তখন সবে ২২ কি ২৩। সবে বিয়ে হয়েছে, স্বামী বিদেশে থাকত বেশিরভাগ সময়, তাই বাড়িতে আমি, আমার শাশুড়ি এবং ননদ, এই নিয়েই আমার সংসার। আমার ননদ রীতা আমার চেয়ে ২ বছরের ছোট। রীতা যেমন সুন্দরী তেমনই প্রাণচঞ্চল। সুব্রতদা যখনই আসতেন আমি মুগ্ধ হয়ে তাকে দেখতাম। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত অথচ দৃঢ় দীপ্তি ছিল। কথা বলতেন খুব কম, কিন্তু যখন বলতেন মনে হতো যেন প্রতিটি শব্দ ভেবে চিন্তে উচ্চারণ করছেন। তার গলার স্বর ছিল ভারী, গভীর, আর তার চাহনি, সে চাহনি দেখলে মনে হতো তিনি যেন পৃথিবীর সব রহস্য নিমেষে বুঝে ফেলতে পারেন। আমি জানতাম রীতাও সুব্রতদার প্রতি অনুরক্ত। রীতা প্রায়ই রঞ্জনের সাথে দেখা করার বাহানায় সুব্রতদার কথাও জিজ্ঞেস করত। আমি অবশ্য প্রথম দিকে বিষয়টা তেমন গুরুত্ব দিইনি, ভেবেছিলাম এটা হয়তো রীতার নতুন কিছুতে আগ্রহ। কিন্তু ধীরে ধীরে আমিও টের পেতে লাগলাম সুব্রতদার সেই গোপন মনোযোগ আমার দিকেই। ঘটনাটা প্রথম খেয়াল করি যখন একবার রীতা আমার জন্য একটি জামা কিনে এনেছিল। জামাটি আমার খুব পছন্দের হয়েছিল, কিন্তু একটু টাইট হচ্ছিল। পরের দিন যখন সুব্রতদা এলেন, আমি সেই জামাটি পরেই ছিলাম। জামাটি পরার পর থেকেই আমার নিজের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। সুব্রতদা যখন আমাদের সাথে কথা বলছিলেন, আমি খেয়াল করলাম তার চোখ বারবার আমার দিকে চলে যাচ্ছে। একটি বিশেষ মুহূর্ত ছিল যখন আমি নিচু হয়ে একটা বই তুলে নিচ্ছিলাম। জামাটি একটু টাইট হওয়ায় হয়তো একটু অন্যরকম দেখাচ্ছিল। সুব্রতদার চোখ সেই মুহূর্তে আমার দিকে স্থির হয়ে রইল। আমি তার চোখে এক গভীর অচেনা আবেদন দেখতে পেলাম। সেই চাহনি যেন আমার শরীরের প্রতিটি তন্তু ভেদ করে ভেতরে প্রবেশ করছিল। আমার মনে হলো দম আটকে আসছে। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে সুব্রতদার দিকে তাকালাম। তিনি তাকাতেই চোখ সরিয়ে নিলেন, কিন্তু তার মুখ সামান্য লাল হয়ে উঠেছিল। আমি বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে। এই ঘটনাগুলো আমাকে আরও বেশি করে সুব্রতদার প্রতি আকৃষ্ট করল। আমার মন বলতো এটা ভুল, আমি অনেকের বন্ধুর বাবা, তার ওপর আমার নিজের সংসার আছে, কিন্তু মন যে বারণ শোনে না। রীতার প্রতি এক ধরনের অপরাধ বোধও কাজ করত, কিন্তু সুব্রতদার সেই গোপন চাহনি, তার নিচু গলার কথা, তার হাতে ধরা চায়ের কাপে আঙুলের আলতো নড়াচড়া, সবকিছুতেই যেন এক অব্যক্ত আকুলতা থাকত। একদিন দুপুরবেলা বাড়িতে আমি একা ছিলাম। শাশুড়ি পূজা দেখতে গেছেন, রীতা কলেজে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দেখি সুব্রতদা দাঁড়িয়ে, হাতে এক থোকা রজনীগন্ধা। এই প্রথম তিনি এভাবে একা এলেন। আমি একটু অবাকই হলাম। আসুন সুব্রতদা, কোনো রকমে বললাম। তিনি ভেতরে এসে বসলেন। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। আজ আপনাদের বাড়িতে কেউ নেই জেনেও চলে এলাম, তিনি নিচু গলায় বললেন। আমার বুক থুকপুক করছিল। কেন বলুন তো? তিনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমিই পৃথিবীর সবথেকে মূল্যবান কিছু। তোমাকে দেখতে এলাম। এই সহজ কথাতেই যেন আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি চুপ করে রইলাম। তিনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তার হাত বাড়িয়ে আমার চিবুক স্পর্শ করলেন। সেই স্পর্শে কি ছিল? এক অচেনা উষ্ণতা, এক গভীর আকাঙ্ক্ষা। আমার মনে হলো আমি যেন তলিয়ে যাচ্ছি। তুমি কি বুঝতে পারো না? তার গলার স্বর কাঁপছিল। আমি কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল হাজারো না বলা কথা, হাজারো চাপা আবেগ। আপনার এসব ঠিক নয় সুব্রতদা, আমি কোনো মতে বললাম, কিন্তু আমার গলার স্বরও কাঁপছিল। ঠিক বেঠিক কে বিচার করবে? তিনি আমার আরও কাছে এসে বললেন। আমার মন আমাকে যা বলে তাই আমি করি।
আর আমার মন আজ বহুদিন ধরে শুধু তোমার কথাই বলছে। তিনি আমার মুখ দুহাতে তুলে নিলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বুজে ফেললাম। মনে হচ্ছিল এই নিষিদ্ধ জগতের সব নিয়মকানুন ভেঙে আমি তার কাছে আত্মসমর্পণ করি। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি যেন সেই চুম্বনের অপেক্ষায় মরে যাচ্ছিলাম। এক তীব্র অমোঘ আকর্ষণ আমাকে গ্রাস করছিল। এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ। কে এলো? আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। সুব্রতদা চমকে উঠলেন। কে? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমার মনে হল পৃথিবীর সবথেকে বড় বিপদ দরজার ওপারে। কে হতে পারে? রীতা? রঞ্জন? নাকি আমার স্বামী? আমি দ্রুত সুব্রতদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি দেখছি বলে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখি আমার স্বামী। তিনি 1 মাস পর আজই দেশে ফিরেছেন। আমার মাথায় যেন বাজ পড়ল। সুব্রতদা তখনও আমার পাশে, কিন্তু তার মুখ ফ্যাকাশে। দরজার ওপাশে আমার স্বামীর বিস্মিত অতপর সন্দেহ মাখা চাহনি। তিনি আমাকে আর আমার পাশে দাঁড়িয়ে থাকা সুব্রতদাকে দেখলেন। তার চোখে মুখে কি চলছিল তা বোঝা কঠিন। তিনি কিছু বললেন না, শুধু দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আমার মনে হল আমি যেন এই মুহূর্তে মাটির সাথে মিশে যেতে চাই। সুব্রতদা আমার দিকে একবার তাকিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন তিনি এই মুহূর্তের সাক্ষী হতে চান না। আমার স্বামী ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। তার চোখে মুখে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এক গভীর নিস্তব্ধতা ছিল যা আমার শ্বাস আটকে দিচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। সেই চাহনি আমাকে আরও বেশি করে অপরাধী করে তুলছিল। আমি কি বলবো, কি ব্যাখ্যা দেব এই নিষিদ্ধ মুহূর্তের আড়ালে লুকিয়ে থাকা হাজারো অব্যক্ত কথা? আমার স্বামী আমার সামনে এসে দাঁড়ালেন। তার গভীর নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগছিল। তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শে কোনো উষ্ণতা ছিল না, ছিল এক শীতল স্থির অনুভূতি। কি হচ্ছে এসব? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। তার গলার স্বরে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর হতাশা, এক অসহায় প্রশ্ন। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ। আমি জানি এই মুহূর্তে যদি আমি কোনো সত্যি কথা বলি তবে আমাদের সম্পর্কের ইতি এখানেই, কিন্তু যদি মিথ্যে বলি তবে সেই মিথ্যে আমাকে আরও বেশি করে গ্রাস করবে। আমার সামনে আমার স্বামী, আর আমার মনে তখন সুব্রতদার সেই নিষিদ্ধ চুম্বনের স্বপ্ন, সেই হারানো মুহূর্তের তীব্র আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে আমি কোথায় দাঁড়িয়ে? এই কোন ফাঁদে পা দিলাম আমি? আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি আমার উত্তরের অপেক্ষায়, আর আমি জানি না কি বলবো। আমার হৃদয় তখন হাজারো দ্বন্দ্বে জর্জরিত। এই টানাপোড়েন, এই অনিশ্চয়তা, আর এই সময়েই আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি আপনাদের দেব। আপনারা যারা এই নিষিদ্ধ ভালোবাসার গভীরতা বুঝতে পারছেন, যারা এই চরম উত্তেজনাময় মুহূর্তে আমার পাশে থাকতে চান, তারা আমাকে একটি মেসেজ করুন। আমি আপনাদের প্রত্যেকের মেসেজের উত্তর দেব। আমার IMO নাম্বারটি হল, এখানে IMO নাম্বার দেওয়া হবে। মনে রাখবেন, এই নাম্বারটি শুধু তাদের জন্য যারা এই গল্পের গভীরে প্রবেশ করতে চান, যারা জানতে চান এরপর কি হবে, এরপর কি হবে। আমার স্বামী কি আমাকে বিশ্বাস করবে? সুব্রতদার কি হবে? তাদের অসমাপ্ত ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে, নাকি সমাজের চোখে অন্যায় হিসেবেই থেকে যাবে? এই উত্তেজনার পারদ আরও কোন দিকে যাবে? জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশনই আমাকে বলে দেবে আপনারা কি এই গল্পে আর এগিয়ে যেতে চান। যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু মনে রাখবেন, ভালোবাসার কোনো নিয়ম থাকে না, থাকে শুধু টান। এই টান কত দূর নিয়ে যায় তা কেবল মনই জানে।